হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো দেখো, আজকের ব্লগটিও আমি আমার রান্নাঘর থেকে শুরু করছি। তো সকালে এসেই খুব তাড়াহুড়োর মধ্যে আর কি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আর এখন হাজব্যান্ডকে এই যে লাঞ্চ বক্সটা প্যাক করে দিচ্ছি। তো আজকে করেছি আলু বেগুন দিয়ে মৌরলা মাছের ঝোল আর বেগুন ভাজা। আর এদিকে কিন্তু লাউ শাকটা এখনো রান্না হচ্ছে। তো খুব চেষ্টা করেছিলাম আর কি লাউ শাকটা রান্না কমপ্লিট করে হাজব্যান্ডকে দেওয়ার জন্য। তো ওর আর টাইম হয়ে গেছে, তো সেই জন্য আর কি লাউ শাকটা ওকে দেওয়া হলো না। তো ওই যে রেডি হয়ে বেরিয়ে যাবে, আর এদিকে লাউ শাকটা করবো, এখনো ডাল করব, তারপরে আর কি সকালের মতো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, নিচের রান্নাঘরের কাজ কিছুটা কমপ্লিট করে উপরে চলে এসেছি। তো এখন একটু চা খেয়ে নেব। তো সকালে উঠে ওই যে যেহেতু রান্নাঘরে চলে যাই, তো অত সকালে আর চাটা করে খাওয়া হয় না। আর চা খেতে গেলে জানো তো, ওই তাড়াহুড়ো করে চাটা খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না। একটু নিরিবিলি বসে চাটা খাবো, তাহলেই কিন্তু চায়ের মজা পাওয়া যায়। তো দেখো, চাটা শেষ করে এদিকে বাবাইয়ের জন্য টিফিন তৈরি করব। তো সেই জন্য একটু নুডলস সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আর ওদিকে বাবাই গেছে স্নান করতে। তো যতক্ষণে স্নান করবে ততক্ষণে আর কি নুডলসটা এখানে তৈরি করে নেব। আর জানো তো, আজকে কিন্তু আমার রান্না বান্না এখনো কমপ্লিট হয়নি। ওই সকালে মাছের ঝোল, বেগুন ভাজা, লাউ শাক, ডাল এগুলো তো করেইছি। তো তার সঙ্গে আজকে আবার চিকেন করতে হবে। তো শ্বশুরমশাই যাবেন বাজারে চিকেন আনতে। তো বাজার থেকে আসার পরেই আর কি চিকেনটা রান্না করব। আর বাদ বাকি রান্নাগুলো তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো স্নান দান করে তারপরেই ভাবছি চিকেনটা রান্না করব। তো এদিকে বাবাইয়ের নুডলসটা তৈরি করে নিয়েছি, আর এখন ওকে না নিজে হাতে খেতে দিই। তো ভাতটাও মেখে দিয়েছি, ও নিজে হাতে খেয়ে নিচ্ছে। আর এদিকে ওর জন্য আমি একটু লেবুর জুস করে নিচ্ছি। আর জানো তো, লেবুটা কিন্তু ওকে এখনো চিবিয়ে খাওয়ানোর অভ্যেসটা তৈরি করতে পারিনি। ওই জুস করে দিলে তবেই খায়, তাছাড়া কিন্তু লেবুটা চিবিয়ে কখনোই খায় না। তো ওদিকে বাবাইয়ের খাওয়া এখনো কমপ্লিট হয়নি, আর এদিকে আমি ওর ব্যাগটাও গুছিয়ে দিলাম। তো তারপরে দেখো, বাবাই খেয়ে দিয়ে চলে এসছে, আর ওকে জুসটাও খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে ওর জুতোটাও পরিয়ে দিচ্ছি। তো কিছু কিছু কাজও নিজে করতে পারে, আবার কিছু কিছু কাজ পারে না। তো আমি সবসময় চেষ্টা করি ওকে দিয়ে ওর কাজগুলো করিয়ে নিতে। তো এখন ও জানো তো স্নানটা করা শিখে গেছে। স্নানটা করলেও ভালো করে গাটা মুছতে পারে না। তো ওই জন্য মোছানোর জন্য আমাকে যেতে হয়। আবার মাঝে মধ্যে কিন্তু ইউনিফর্ম পরারও চেষ্টা করে। তো প্রপারলি না পরতে পারলেও কিছুটা চেষ্টা করে, আর বাকিটা আমি করে দিই। তো আর ওই যে মাঝে মধ্যে কিন্তু ওকে এখনো নিজে হাতে খেতে দিই। তো তারপরে দেখো, শ্বশুরমশাই ওকে দিয়ে আসতে গেছেন। আর এদিকে আমি সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে উপরে চলে এসেছি। তো বাবা যাবেন বাজারে, বাজার থেকে কখন ফিরবেন তারপরে আর কি রান্না বান্না হবে। তো ততক্ষণে ভাবলাম টাইম ওয়েস্ট না করে উপরের যে কাজগুলো রয়েছে সেগুলোই আর কি করে নিই। তো দেখো, এই যে স্টাডি রুমের বেডশিটটা অনেক দিন হয়েছিল, তোমরা তো দেখছোই, প্রায় 2-3 মাসেরও বেশি যে ওটাই পাতা ছিল। তো এতদিন চেঞ্জ করছিলাম না। তো আজকে এই যে ভাবছি এই ঘরের বেডশিটটা চেঞ্জ করে দেব। আর কি বলতো, এই ঘরে যদি একটু লাইট কালারের বেডশিট দিই, বাবাই পেনের কালি দিয়ে, পেন্সিলের কালি দিয়ে এগুলো একেবারেই নষ্ট করে ফেলে। তো এই যে একটু ডার্ক কালারের বেডশিট ছিল, তাই ভাবছি ওটা তুলে এটাই আর কি এখন থেকে ইউজ করব। তারপরে জানো তো, পেন দিয়ে পেন্সিল দিয়ে তো আঁকিবুকি করেই, তারপরেও যে পেন্সিলগুলো কাটে, তো সেই গ্রাফাইটগুলো পড়ে আর কি বেডশিটে কালো কালো দাগ হয়ে যায়। তো সেই জন্যই আর কি এই ডার্ক কালারের বেডশিটটা দিয়েছি, যাতে নোংরা করলেও খুব একটা বোঝা না যায়। আর এই যে বেডশিট তোলা মানেই তো বেডশিট কাচা। তো বেডশিট কাচতে গেলে ভীষণ কষ্ট হয় আর কি। আর এই যে এতগুলো ঘরের বেডশিট, এগুলো তো আমি অনেকটা দিন পরে পরে কাচি, কিন্তু আমার ঘরের বেডশিটটা ওই 2-3 দিন পর পর কিন্তু কাচতে হয়। তো দেখো, বেডশিটটা এখানে পেতে নিলাম। আর এইদিকে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে রয়েছে বাবাইয়ের আগের সমস্ত ক্লাসের পুরনো বুক, কপি, সেগুলো। তো এগুলো তো এখন আর প্রয়োজন হয় না, তো ওই ব্যাগের মধ্যেই আর কি গুছিয়ে রেখেছিলাম। আর জানো তো, ওগুলো ফেলতেও ইচ্ছে করে না, যেহেতু বাবাইয়ের ছোটবেলার স্মৃতি, তো আমি চাইছি ওগুলো আর কি যত্ন করে রেখে দিতে। তো এতদিন তো ওখানটাই ছিল, এখন ভাবছি অন্য একটা আলমারিতে এগুলো তুলে রাখবো। তো তারপরে দেখো, বেঞ্চটা তো গুছিয়ে নিলাম, আর এদিকে বাবাইয়ের বুক শেলফটাও খালি করে নিয়েছি। আর জানো তো, এই বুক শেলফটা ইউজ করতে করতে বাবাই এতটাই অগোছালো করে ফেলেছিল যে প্রায়ই ওর টিউটর এসে এটা নিয়ে ওকে বকাবকি করতো। মানে ওই কোনো বই খাতা আর কি ঠিকঠাক জায়গায় খুঁজে পেত না।
তো সেই জন্যই ভাবলাম আগে ওর বুক শেলফটা ঠিকঠাক করে গুছিয়ে দিই। তো এখন যেহেতু ছোট রয়েছে তো আমাকে একটু এগুলো করে দিতে হয়, আবার যখন ও বড় হয়ে যাবে নিজে নিজেই কিন্তু এগুলো করে নিতে পারবে। তো দেখো ও এই যে ড্রয়িং শিখছে, এগুলোর কিন্তু কিছুই প্রয়োজন নেই, তবুও কিন্তু এই যে বড়দের যে সমস্ত জিনিস প্রয়োজন হয় সমস্ত কিছুই কিন্তু কিনে রেখে দিয়েছে। তো মোটামুটি যা যা দরকার ও সমস্ত কিছুই গুছিয়ে দিয়েছি। আর এখানে কিছু টুকিটাকি জিনিসপত্র রয়েছে, সেগুলো ভাবছি এই বাস্কেটটার মধ্যে করে বুকশেলফের উপরে রেখে দেব। যেমন হোয়াইটনার, আঠা, তারপর স্টেপলার এগুলো রয়েছে। তো এগুলো এই একটা বাস্কেটের মধ্যে করে রাখলে বেশ খুঁজে পেতেও সুবিধা হবে। তো এই যে বুকশেলফটা গোছানো হয়ে গেল। আর এই দেখো এদিকে একটা বুকশেলফ রয়েছে, তো এটার মধ্যে কি আছে বলো তো? আমার হাজবেন্ড, ভাসুর, দেওর ওদের সমস্ত বই খাতা আর রয়েছে আমাদের কিছু কাগজপত্র, মানে ওই ডকুমেন্টসগুলো আর কি। তো সেই জন্যই আর কি এটাতে হাত দেওয়া হয় না, অনেক বই রয়েছে এর মধ্যে। আর কার কি দরকারি জিনিসপত্র রয়েছে তো সেই জন্য আমি ওর ভিতরে হাতও দিই না, শুধু বাইরে থেকে আর কি এভাবে ক্লিন করে রেখে দিই। আর এই দেখো এটা হলো একটা ফ্যান, দেখতে কিন্তু কুলারের মতো, কিন্তু এটা হলো একটা ফ্যান। তো এটার জন্য দেখো আমি একটা কাভার বানিয়েছিলাম। তো এটা ছিল আমার একটা নাইটি, তো নাইটির একটা সাইডটা এরকম বেঁধে দিয়েছি আর নিচের দিকটা খোলা রেখেছি। তো দেখো এরকম একটা সুন্দর কাভার হয়ে গেছে। আর আমাদের উপরের ঘরে পোর্টেবল ফ্যান বলতে এটাই আছে। তো মাঝে মধ্যে ঠাকুর ঘরে নিতে হয় বা এদিক ওদিক নিতে হলে এই ফ্যানটা কিন্তু ভীষণ কাজে আসে। তো তারপরে দেখো ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, বুকশেলফ দুটোও গুছিয়ে নিয়েছি। আর এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। তো এখনও আমার বেডরুমটা ক্লিন করা হয়নি, তাছাড়া বাদ বাকি রুমগুলো তো রয়েইছে। আর জানো তো যেদিন ঘর বাড়ি খুব ভালো করে গোছগাছ করেনি সেদিন মনে হয় এই বুঝি 2-3 দিন চুপচাপ থাকা যাবে, কিন্তু না, ওই সন্ধ্যা হতে না হতে আবার কিন্তু সমস্ত ঘর বাড়ি অগোছালো হয়ে যায়। যেমন এই পড়ার ঘরে বাবাই পড়তে বসলে সব কিছু এলোমেলো করে ফেলবে, ডাইনিং টেবিলের পরে একটা একটা করে জলের বোতল, চায়ের কাপ এটা ওটা জমা হতে থাকে, রান্নাঘরের সিঙ্কেও কিছু না কিছু জমা হতে থাকে। তো এই নিয়ে পুরো ঘরটাই কিন্তু বিকাল হতে হতে আবারও অগোছালো হয়ে যায়। তো রোজ আর কি এরকমই চলতে থাকে আমার সাথে। তো দেখো ফাইনালি স্টাডি রুমটা গুছিয়ে নিলাম। তো গোছানোর পরে এটা কেমন দেখতে লাগছে চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। তো দেখো তারপরে চলে এলাম আমার বেডরুমে। তো ওই যে সকালে যেহেতু রান্নাঘর থেকে এসেই বাবাইকে গোছগাছ করতে হয়, তো সেই সময় আর কি সময় করে বিছানাটা গোছানো হয় না। তো এখন যেহেতু ফ্রি রয়েছি তাই ভাবলাম এখন বিছানাটা গুছিয়ে তারপরে আর কি ঘরটা ঝাড় দিয়ে নেব। তো এই দেখো যতক্ষণ না বেডটা ক্লিন করা হয় ততক্ষণ কিন্তু ঘরটা দেখতে একেবারেই ভালো লাগে না। তো এই যে এইভাবে রাখছি, আবার কিন্তু স্নান করে খাওয়া দাওয়া করে এসে তবেই আর কি বিছানায় বসতে পারবো। আর জানো তো উপরের সবগুলো রুমের মধ্যে আমার রুমটাই একটু বেশি নোংরা হয়, যেহেতু এটাতে আমরা যাতায়াতটাও বেশি করি, ব্যবহারটাও বেশি করি। আর বাদ বাকি রুমগুলো কিন্তু কম নোংরা হয়। যেমন ওই দিকের যে বড় রুমটা রয়েছে ওটা একেবারে নোংরা হয় না বললেই চলে। আর ওই যে স্টাডি রুমটা বাবাই যখন পেন্সিল কাটে তখন একটু নোংরা হয়, আর ওই পায়ে পায়ে যতটুকু ধুলো যায় আর কি। আর ডাইনিংটা হয় মোটামুটি, তবে আমার বেডরুমটাই বেশি নোংরা হয়। আর এই দেখো ঘরের মেঝেতে চকলেটের প্যাকেট এটা সেটা বাবাই কিন্তু ফেলে রাখে। তো এমনিতে ঘর মোছা হয় একবার, কিন্তু দিনে 2-3 বার কিন্তু আমার ঘর ঝাড় দেওয়া হয়েই যায়। আর জানো তো যতবারই আমি ঘর ঝাড় দিই না কেন খাটের তলাটায় একবার করে ঝাড়ুটা বুলিয়ে নিই, এতে করে খাটের তলায় কিন্তু বেশি ধুলো জমতে পারে না। তো ওই জন্য মোছার সময়ও খাটুনি কম হয়। আর এই যে ঘর ঝাড় দেওয়ার সময় যেহেতু প্রত্যেক দিনই খাটের তলাটা ঝাড় দেওয়া হয়ে যায়, তো সেই জন্য ধুলোটা খুব একটা জমে না বললেই চলে। তো দেখো আমার বেডরুমটা তো মোটামুটি ক্লিন হয়ে গেল। আর এখন রয়েছে লিভিং রুম, ডাইনিং টেবিল, কিচেন, ওগুলো এখনো বাকি রয়েছে। তো এই যে দেখো লিভিং রুমটা ভালো করে ঝাড় দিয়ে তারপরে আর কি আবারও কুশনগুলো ঠিকঠাক করে রেখে দেব। তো এই যে লিভিং রুমটা যেহেতু সামনেই পড়ে তো সেটাও অগোছালো করে যে রাখবো সেটাও কিন্তু করার উপায় নেই। তো প্রত্যেক দিন কিছু করি আর না করি এই কাজগুলো কিন্তু আমাকে করেই রাখতে হয়। তো দেখো এখন দুধটাও চলে এসেছে, তো দুধটা এদিকে জাল বসিয়ে দিলাম। আর এদিকে সকালে যে বাবাইয়ের জন্য টিফিন করেছিলাম তো রান্নাঘরটা একটু নোংরা হয়েছে, তাই দুধটা যতক্ষণে জাল করা হবে ততক্ষণে রান্নাঘরটাও ভালো করে মুছে নেব। আর জানো তো রান্নাঘরে এলে কিছু না কিছু কাজ থেকেই যায়। তো যেহেতু নিচের রান্নাঘরে বেশি সময় দিই এখন, তো উপরের রান্নাঘরে তো আসাই হয় না। তো
তো সেই জন্য মনেও থাকে না যে কোন কাজটা জমিয়ে রেখেছি বা কোন কাজটা করতে হবে। তো যখন আবার রান্নাঘরে আসি তখন দেখি এটা ওটা অনেক কাজই রয়ে গেছে। তো জলের বোতলগুলো খালি হয়েছিল, ওগুলো এখন জল ভরে নিলাম। তো এগুলো এখন জায়গা মতো রেখে দেব। আর এখন ওই যে বললাম নিচে খাওয়া দাওয়া হয়, তো উপরে আগে যতটা জল লাগতো এখন কিন্তু অতটা জল লাগে না, কারণ বেশিরভাগ জলটাই আর কি নিচে খাওয়া দাওয়ার সময় খাওয়া হয়ে যায়। আর এখানে ওই যে রাতের বেলা বা সারাদিন টুকটাক যেটুকু জল প্রয়োজন হয় সেটুকুই লাগে আর কি। তো এই যে জলের বোতলগুলো একটা টাইমে ভরে রাখলে বেশ অনেকটা সময়ই চলে যায়। তারপরে দেখো ডাইনিং টেবিলটাও ভালো করে মুছে নেব। আর রোজই ডাইনিং টেবিলটা মোছা হয়, তবুও সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ছোট ছোট ছিটে ছিটে কিসের দাগ পড়ে রয়েছে। আমার মনে হয় মশা বা আরশোলার পটি টটি ওগুলো কিছু একটা হবে। তো ওগুলোই আর কি খুব ভালো করে ক্লিন করে নিলাম। তো তারপরে এই যে বেডরুমটা ঝাড় দিয়ে ডাইনিংটা ঝাড় দিয়ে তারপরে চলে যাব স্নান করতে। তো ওই যে বললাম স্নান করে, যেহেতু শুধুমাত্র একটা রান্না বাকি রয়েছে, তো স্নান করে পুজো কমপ্লিট করে তারপরে আর কি বাকি রান্নাটা করব। তো দেখো এই যে এখানে স্নানটাও সারা হয়ে গেল আর এখন পুজোটাও কমপ্লিট করে নিলাম। তো তারপরে দেখো বাবা চিকেন নিয়ে চলে এসছে আর এদিকে শাশুড়ি মা চিকেনটা ধুয়ে দিয়েছে, সমস্ত কিছু আর কি দেখো গুছিয়ে দিয়েছে। তো এখন আমি রান্নাটা বসিয়ে দেব। তো ওই যে আজকে ভাবছি হাতে মেখেই রান্নাটা করব। ওই যে একবারে মাংসটা ম্যারিনেট করে যেভাবে রান্না করে সেইভাবেই করব। তো প্রথমে দেখো নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম। তারপরে যে বাটা মশলাগুলো আছে ওগুলো দিয়ে মিশিয়ে একটু কাঁচা তেল দিয়ে কিছুক্ষণ এটা ম্যারিনেট করে রেখে দেব। তারপরে আর কি এটা রান্না করব। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো ফার্স্টেই কমেন্ট করেছে হাজিরাস লাইফস্টাইল ব্লগ বাংলা থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, শত ব্যস্ততার মাঝেও তোমার ভিডিও দেখি, মিস করতে ইচ্ছে করে না, সময় পেলেই দেখে নিই। তো থ্যাংক ইউ দিদিভাই আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। সিম্পল ববিতা লিখেছে, অনেক ভালো লাগলো তোমার ভিডিওটা। তো থ্যাংক ইউ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। কথা ও আবৃত্তি থেকে দিদিভাই লিখেছে, লাইক দিয়ে আজকে এগেইন পুরো ভিডিওটা দেখে নিলাম। তুমি একেবারে আমার মেয়ের মতো করে বাড়ির ফার্নিচারগুলো ক্লিন করো, তাই মনে হয় শুধু বসে বসে দেখি, শুধু খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ দিদিভাই আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। নিঝুম সন্ধ্যা চ্যানেল থেকে সাথী বোন লিখেছে, এই তো দিদিভাই লাইক দিয়ে আপনার ভিডিওটা দেখে নিলাম, ভিডিওটা অনেক সুন্দর হয়েছে দিদিভাই, আপনাকে অনেক ভালো লেগেছে। আর আমি MA পরীক্ষা দিচ্ছি দিদিভাই। তো থ্যাংক ইউ বোন, এত ব্যস্ততার মধ্যেও যে আমার ভিডিও তুমি দেখছো, আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, সেই জন্য আমি ভীষণভাবে আপ্লুত। আর তোমার পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তারপরে পূজা লিখেছে, ডাল চচ্চড়ি খুব ভালো লাগে খেতে, তুমি অনেক পদের রান্না করলে, খুব সুন্দর, তোমার বেডরুমটা খুব সুন্দর, পরিপাটি করে ঘর গোছালে, খুব ভালো থেকো, অনেক ভালোবাসা, সোফা সেটটা সুন্দর, তোমার সব ঘরগুলো সুন্দর। তো থ্যাংক ইউ বান্ধবী আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। সোমা পার্থ অফিসিয়াল থেকে দিদিভাই লিখেছে, খুব সুন্দর লাগলো বোন তোমার ভিডিওটা, সব সময় পাশে আছি, পাশে থাকবো। তো থ্যাংক ইউ দিদিভাই আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। ফ্যামিলি ফ্যামিলিস থেকে দিদিভাই লিখেছে, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবে আমার পাশে থেকো। নার্গিস লিখেছে, আজকেও তোমার ব্লগ দেখলাম, খুব ভালো লাগলো সব মিলিয়ে, থ্যাংক ইউ গো এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই লিখেছে, খুব ভালো। তো থ্যাংক ইউ। সিম্পলি ববিতা লিখেছে, অনেক ভালো লাগলো তোমার ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। তিথি মুখার্জি দিদিভাই লিখেছে, খুব সুন্দর। তো থ্যাংক ইউ দিদিভাই। জয়শ্রী বিশ্বাস দিদিভাই লিখেছে, খুব সুন্দর। তো থ্যাংক ইউ দিদিভাই এভাবে আমার পাশে থাকার জন্য। খুশবুস লাইফস্টাইল থেকে দিদিভাই লিখেছে, খুব সুন্দর ভিডিও। তো থ্যাংক ইউ দিদিভাই আমাকে সাপোর্ট করার জন্য। তো দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে এদিকে রান্নাটাও আমার মোটামুটি হয়ে গেছে। তো একটু ওই যে ঘরে তৈরি করা গরম মশলা দিয়ে দিলাম আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো তারপরে দেখো তরকারিটা এখানে রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।